দীপ্ত টিভির নিয়মিত আয়োজন বিজ ট্রেন্ডসের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফ নাসির। জনাব সাইফ নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আপনার ব্যক্তিগত ক্যারিয়ার এবং পাশাপাশি এসএমসি তার যাত্রা এবং একই সাথে বাংলাদেশের আসলে এই ক্ষেত্রে সম্ভাবনা, চ্যালেঞ্জ এগুলো নিয়ে। তো শুরুতেই জনাব সাইফ নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একটু শুনতে চাইবো যে কিভাবে ক্যারিয়ারটা শুরু হলো এবং শেষ পর্যন্ত 2023-এ এসে কিভাবে যুক্ত হলেন এসএমসি এন্টারপ্রাইজের সাথে। ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভিকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। ক্যারিয়ারের কথা বলতে গেলে আসলে একটু পেছনেই যেতে হবে। আমার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশার সাথে মানে কি বলে কোরিলেশনটা একটু দুষ্কর না বলতে পারতে, আপনি ইংরেজিতে বলে ফারফেচ যদি আমি বলি। আপনি বোধহয় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন বুয়েট থেকে? জি, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, কিন্তু পাশ করে যখন বেরোয় দেখলাম যে সুবিধা হচ্ছে না, তো আমার তখন দুটো অপশন। একটা হচ্ছে হয় বিদেশে চলে যাওয়া অথবা সরকারি চাকরিতে যোগ দেয়া। এই দুটার একটাও আমার জন্য প্রযোজ্য ছিল না। সো অগত্যা যে আইবিএতে ভর্তি হলাম। তো আইবিএতেও আসলে আমার স্পেশালাইজেশন হচ্ছে ম্যানেজমেন্ট সায়েন্স, যেটার সাথে আমি আজকে যেখানে বেসিক্যালি সেলস এবং মার্কেটিং এবং রানিং বিজনেস অপারেশনস, তার সাথে আসলে খুব একটা সামঞ্জস্যপূর্ণ ছিল না। তো যাই হোক, জীবনের প্রথম প্রপার জব ইন্টারভিউ বিএটিতে দিলাম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেটা 1995। কেন ইন্টারভিউ দিচ্ছি, কোন পজিশনে যে সেটাও জানি না, দিতে হয়ে গেল। তো যাই হোক, সেখান থেকেই প্রথমে সেলস ডিস্ট্রিবিউশন, তারপরে মার্কেটিং, সেখানে 4 বছর। তারপরে একটা সুযোগ আসলো বাংলাদেশে একটা নতুন ব্র্যান্ড প্রতিষ্ঠা করার, ভার্জিন কোলা। ওই সময় যারা, এটা 1999 সালের কথা, খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট ছিল। আই গট এক্সাইটেড বাই দি হোল প্রোডাক্ট প্রপোজিশন। তো বয়সও কম ছিল, অনেক বাধা বিঘ্ন, পারিবারিক বলেন, সব কিছু মিলিয়ে যে এত একটা এস্টাবলিশমেন্ট থেকে তুমি একটা আননোনের দিকে কেন যাচ্ছ। বাট চিরাচরিতভাবে আননোন বা একটা চ্যালেঞ্জ আমাকে টানে। সো নেমে পড়লাম। অ্যাজ এ টিম উই মেড ভার্জিন কোলা ভেরি সাকসেসফুল, ওয়ান অফ দ্য আই উড সে ভেরি সাকসেসফুল লঞ্চেস ইন বাংলাদেশ। ভেরি পপুলার ছিল ওই সময়, খুবই পপুলার, এবং ইট ওয়াজ এ ট্রেন্ড সেটার যে বাংলাদেশে প্রথম কার্বোনেটেড সফট ড্রিঙ্ক পিইটি বোতলে কিন্তু ভার্জিন কোলা লঞ্চ করে। হ্যাঁ, সো আমাদের অনেক কিছু ছিল, বাট সেখান থেকে ইভেনচুয়ালি আমি টেট্রা প্যাকে যোগ দিই 2001 সালে। কমপ্লিটলি এটাকে বলতে পারেন টেবিলের এক সাইড থেকে আরেক সাইডে চলে গেলাম। মানে আই ওয়াজ ইন কনজিউমার মার্কেটিং, সেখান থেকে চলে গেলাম হচ্ছে B2B বিজনেসে। সেখানে প্রোডাক্টও চেঞ্জ হয়ে গেল, আমার লিকুইড ফুড নিয়ে কাজ করা শুরু হলো, টেকনো কমার্শিয়াল সেলস যেটাকে বলে। তো সেখানে একটা দীর্ঘ সময় কাটিয়েছি, 18 বছর, 2018 সাল পর্যন্ত। 2001 থেকে 18 সালে আমি ছেড়ে আসি। তো এর মাঝখানে দেশে বিদেশে আমি ব্যাংককে কাজ করেছি, ইন্ডিয়াতে 5 বছর সেলস ডাইরেক্টর হিসেবে ছিলাম, আমার লাস্ট অ্যাসাইনমেন্ট। তারপর একসময় ডিসিশন নিলাম যে দেশে ফেরত চলে আসবো, আমাকে আর বিদেশ টানছে না। সো দেশে চলে আসি। তো 18 আসার পরে আমি দুটা মেজর অ্যাসাইনমেন্ট, একটা ছিল আপনার হাইডেলবার্গ সিমেন্টে 3 বছর কাজ করেছি সেলস এবং মার্কেটিং ডাইরেক্টর হিসাবে, এবং 2023 সালে এসে 23 অক্টোবর এসে আমি এসএমসিতে জয়েন করি। এই মোটামুটি আবার সেই কনজিউমার মার্কেটিংয়ে ফেরত আসা আর কি আমার। তো যেখান থেকে শুরু করেছিলাম
প্রোডাক্টের যে ভ্যারিয়েশনটা, আপনি যে যে ধরনের প্রোডাক্ট অর সার্ভিসে কাজ করেছেন এগুলো কিন্তু বেশ ডাইভার্সিফাইড। আমরা যদি বলি এসএমসি কে আগে থেকে, মানে আমরা ছোটবেলা থেকে এসএমসি কে নানাভাবেই চিনি, নানা পণ্যের জন্য চিনি। আপনি বাইরে থেকে যে এসএমসি কে দেখেছেন আর এসএমসি এন্টারপ্রাইজ এই যে 1.5 বছরের মতো আপনার সেখানে সময়কাল হয়েছে, কি দেখেছেন? পার্থক্যের জায়গাটা কি, বা কি বলবেন দর্শকদেরকে যদি এসএমসি এন্টারপ্রাইজ পরিচয় করিয়ে দিতে বলি, আপনি কি বলবেন, কোন বিষয়গুলো বলবেন? এসএমসি জয়েন করার আগে বেসিক্যালি আমি জানতাম কন্ট্রাসেপটিভ এবং ওরসালাইন। রাইট। এর বাইরে আসলে এসএমসির যে আরও অনেক পরিচয় আছে সেটার সাথে আমি মোটেও ওয়াকিফাল ছিলাম না। তো এসএমসিতে জয়েন করার পরে যে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি এসএমসিতে আসলে কেন জয়েন করলাম। জি। তো আমার দেখেন, আমার একটা মানে আমার দেশে থাকার উদ্দেশ্য বা মোটিভেশন যেটাই বলেন, যে আসলে আই ওয়ান্টেড টু কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য সোসাইটি, টু দ্য পিপল। কারণ বিদেশ চলে যাওয়া তো ইজি, তো এই দরজা সবসময় খোলা আছে। সে সময় খোলা ছিল, এখনও তো আর অতখানি রেলিভেন্ট না, কিন্তু মানে সামহাও আমাকে এই জিনিসটা অলওয়েজ টেনেছে যে আই ওয়ান্টেড টু ডু সামথিং মিনিংফুল। তো সেইখান থেকেই এই সুযোগটা আমার কাছে আসে এবং আই টুক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি টু সার্ভ। এবং আমি সারা জীবনে কিন্তু আসলে কোনো পজিশনের জন্য যে কখনো কাজ করেছি তা না, আমাকে আসলে কাজের চ্যালেঞ্জটা টেনেছে, যে ওয়েদার আই ক্যান ডু সামথিং মিনিংফুল হিয়ার। হ্যাঁ, যখনই দেখি যে কোনো একটা জিনিস স্টেবল হয়ে যাচ্ছে, যে এখানে আর তেমন কোনো চ্যালেঞ্জ আমি দেখছি না, কমফোর্ট জোনে ঢুকে যাচ্ছি, তখনই কিন্তু আমাকে আর ওই জবটা টানে না, তখনই সুইচ করি। তো তখন আই সুইচ and you look for something new, challenge. এবং যখনই নতুন কিছু একটা চ্যালেঞ্জ আমার সামনে আসে, আই ফিল এক্সাইটেড। সো দ্যাটস সামথিং ইনহেরেন্ট। তো নতুন কিছু পেলেই নভেলটি ফ্যাক্টর আমাকে টানে। তো সেখান থেকে এসএমসিতে জয়েন করা। তো জয়েন করে দেখলাম যে আসলে এই এসএমসির যে ওয়াই ডাজ এসএমসি এক্সিস্ট, এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। যে এসএমসি দেখেন, এসএমসির যে যেটা বলবো যে ট্যাগলাইন, যে উন্নত জীবন, এটার আসলে অন্তর্নিহিত মানেটা হচ্ছে যে আমরা আসলে সাধারণ বা জনমানুষের জীবনের যে কি বল, জীবনযাত্রা মানের একটা ধারাবাহিক আপলিফটিং বা উন্নয়ন। এবং এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটাকে 50 বছর ধরে সাস্টেইন করে যাওয়া একটা ফোকাস ওয়েতে, দিস ইজ রিমার্কেবল। সো এইটা আপনি আসলে এসএমসির ভিতরে কাজ না করলে এটা বোঝা খুব ডিফিকাল্ট। এসএমসির যেসব ধরেন আমাদের 5টা ব্র্যান্ড আছে, যেটা বাংলাদেশের যে ক্যাটাগরিগুলোতে আমরা অপারেট করি টপ 3-র ভিতরে আছে, কিন্তু আরবান আমরা যারা ধরেন শহর কেন্দ্রিক জীবন যাপন করি, আমাদের আসলে এটা নজরে আসে না। বিকজ এসএমসির যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, সামাজিক বিপণন, এটা হয় কিন্তু ওই রুট লেভেলে, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বলেন, যেটাকে উঠান বৈঠক, দের আর মানে মেনি ম্যানিফেস্টেশনস যেভাবে কাজটা হচ্ছে, এটা আসলে আপনি সব দৃশ্যমান হচ্ছে না, এটা দৃশ্যমান হচ্ছে না, এবং এটার ভিতরে না ঢুকলে আপনি বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যেটা বাইরে থেকে যখন দেখি, আপনি যেরকমটি বলছিলেন যে শুরু থেকে কন্ট্রাসেপটিভসের জন্য, তারপরে তো তুমুলভাবে পরিচিতি এসছে ওরাল স্যালাইনের জন্য, এবং তার পরবর্তী সময়টাতে ব্লু স্টার এবং অন্যান্য পরিষেবাগুলোর কথা এসেছে, সেইখানে এসেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার নতুন করে কিন্তু দেখা যাচ্ছে, বিশেষত আমরা যদি দেখি নতুন করে আমরা দেখি ড্রিঙ্কসের ওখানে এসএমসির ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আমি গতকালই দেখলাম মনিমিক্সের আপনাদের যে ছিল সেটা এখন বিস্কিটে কনভার্ট হয়ে গেছে। তো একটু জানতে চাই আসলে এই মুহূর্তে আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে এবং সার্ভিস রয়েছে? আমাদের দেখেন, আমরা বেসিক্যালি 5টা ভার্টিক্যালে অপারেট করি। হ্যাঁ, আমাদের একটা আছে রিহাইড্রেশন, যেটা আসলে পানি শূন্যতার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো সেগুলোকে অ্যাড্রেস করে। এখানে ওরসালাইন আপনারা সবাই চেনেন। আমাদের এসএমসি ফ্রুটি বলে একটা ব্র্যান্ড আছে, দ্যাট ইজ অলসো ডুইং ভেরি ওয়েল। হ্যাঁ, এটা তারপরে আমাদের এসএমসি প্লাস, যেটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, বাংলাদেশের প্রথম
ready-to-drink electrolyte drink, which has created a phenomenon in the market. এটার যে কনজিউমার অ্যাকসেপ্টেন্স, এটা মানে ইটস এ বিজনেস কেস যে একদম, এবং দেখা এটা Phenomenal কিন্তু success. আরো অনেক কোম্পানি কিন্তু একই এবং রকমের ইট হ্যাজ product ক্রিয়েটেড বেসিক্যালি এটা Trendsetter. একটা ক্যাটাগরিকে জন্ম দিয়েছে, জন্ম রাইট? দিয়েছে, right. দেন আমাদের বোল্ড বলে একটা প্রোডাক্ট আছে যেটা গ্লুকোজ পাউডার, হ্যাঁ। সো অল দিজ আর ভেরি সাবস্টেন্সিয়াল বিজনেসেস। সো এখানে একটা আমাদের ভার্টিক্যাল। তারপরে আমাদের হেলথ অ্যান্ড হাইজিন পোর্টফোলিওতে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জয়া স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন দেখেন, আমরা যখন এটা শুরু করি তখন এটার ইউসেজ রেট, মানে স্যানিটারি ন্যাপকিনের ইউসেজ রেট ওয়াজ অ্যারাউন্ড 10%, ন্যাশনাল ডাটা। ন্যাশনাল ডেটা। ওকে, আজকে this has gone up to almost 31%. এই যে 21% ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট কিন্তু আরবান এলাকার থেকে আসেনি। প্রাইমারিলি বা প্রিডমিনেন্টলি ইট হ্যাজ কাম ফ্রম দি রুরাল অ্যান্ড দি সেমি আরবান মার্কেটস। এবং এই মার্কেটগুলো এইখানে কিন্তু কি বলবো যে ড্রাইভিং ফ্যাক্টর ওয়াজ জয়া, যে আমাদের যে সামাজিক আপনি যেটা বলছিলেন ইনভিজিবল যে বিহেভিয়ারাল চেঞ্জ এফোর্ট, এক্স্যাক্টলি। সো দ্যাট হ্যাজ মেড আ রিয়েল ডিফারেন্স। যে আপনার মেনস্ট্রুয়াল হাইজিন বলেন বা রিপ্রোডাক্টিভ হেলথ বলেন, এই সেক্টরে যে কাজগুলো হয়েছে, এখানে প্রোডাক্টস লাইক আপনার ব্লু স্টার সার্ভিস যেটা কাজ করছে, এই প্রোডাক্টগুলো কিন্তু দিস গো হ্যান্ড ইন হ্যান্ড। আচ্ছা, মানে একটা কমপ্লিমেন্টারি রোল ছিল এখানে। তারপরে ধরেন কন্ট্রাসেপটিভ একটা আরেকটা ভার্টিক্যাল, যেখানে এটা নিয়ে আর খুব বেশি বলার কিছু নেই। বেসিক্যালি আমরা প্রাইভেট সেক্টর থেকে উই কন্ট্রিবিউট অলমোস্ট 50% অফ দ্য এন্টায়ার সার্ভিস, স্যার, এই সার্ভিসটার। এবং এটার শেয়ার আমাদের বাড়ছে। তারপরে আমাদের আছে হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে টেসমি বলে আমাদের একটা অরেঞ্জ ড্রিঙ্ক আছে, পাউডার ড্রিঙ্ক। আমরা উই ক্যানট সাপ্লাই এনাফ, এবং সামনে রমজান আসছে, সো ইটস গোয়িং থ্রু দ্য রুফ। এবং ফাইনালি আমাদের ফার্মাসিউটিক্যাল, একটা প্রপার ফুল ফার্মাসিউটিক্যাল বিজনেস আছে। সো এই যে 5টা ভার্টিক্যালে ডাইভার্সিফাইড বিজনেস, এবং ইট ইজ অ্যামেজিং টু সি যে আমরা কিন্তু উই আর বেসিক্যালি উই জেনারেট প্রফিট ফর প্রসপারিটি। প্রফিট কিন্তু কারো ব্যক্তিগত বেনিফিটের জন্য না। আমরা যে প্রফিটটা জেনারেট করি, এটার সিংহভাগ ব্যয় হয়ে যায় জনকল্যাণমূলক কাজে। আরেকটা পোর্শন যেটা থাকে সেটা আপনার চলে আসে হচ্ছে বিজনেসে রিইনভেস্ট হয়, যেটা আপনার ক্যাপাসিটি ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এভাবে হচ্ছে। সো এই যে ভার্চুয়াস সাইকেলটা, দিস ইজ বিন গোয়িং অন ফর লাস্ট 50 years। তো এখানে ইনোভেশনের ক্ষেত্রে আপনি দেখেন, আই উড সে যে জয়া ইজ এন ইনোভেশন, এসএমসি ফ্রুটি ইজ এন ইনোভেশন, প্লাস ইজ এন ইনোভেশন, মনিমিক্স যেটা আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট, সেটা বাচ্চারা খেতে চায় না এইভাবে, তো এটাকে বিস্কিট বানিয়ে আমরা নিয়ে এসেছি। সো উই হ্যাভ প্ল্যানস টু ইন্ট্রোডিউস মোর প্রোডাক্টস, বাট আমাদের প্রোডাক্টগুলোর একটা জিনিস কমন থ্রেড, যেটা হচ্ছে যেটা আসলে it's a product that uplifts your lifestyle. So that is the fundamental philosophy. আমরা এমন কিছু করি না যেটা আসলে it's not contributing to improve your lifestyle. তার মানে এই বেসিক ফিলোসফিটা কোনো না কোনোভাবে আপনাদের কানেক্টেড থাকে। আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি এইটা দেখতে পাবেন। এবং হঠাৎ করে অন্য একটা প্রোডাক্ট, এরকম কিন্তু আপনাদের যদি লাইন অফ প্রোডাক্টসগুলো দেখি, আমরা দেখি যে একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। আপনি হয়তো একেবারে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যখন শুরু করছেন, কিংবা কন্ট্রাসেপটিভস দিয়ে, সেখান থেকে দেখা যায় মাতৃস্বাস্থ্য, সেখান থেকে নিউবর্ন হেলথ, তারপরে তার ফুড, নিউট্রিশন, এভাবে কিন্তু কানেক্টেড রয়েছে। সামনের দিনগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো যে বর্তমান বাংলাদেশে একেবারে বিজনেসের জায়গা থেকে যদি আমরা কথা বলি, কিভাবে দেখছেন ব্যবসার পরিবেশটা কেমন রয়েছে, এবং এই ধরনের উন্নত জীবন দেওয়ার জন্য যে পণ্যগুলো আপনারা বাজারে আনছেন, সেগুলো বিপণন থেকে শুরু করে বিক্রি কেমন চলছে? মার্কেটের কথা যদি বলেন, বাংলাদেশ মার্কেট, আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ার্ড দ্যাট ক্যাপচার্স আমার মতে যে ইটস এ ভোলাটাইল মার্কেট। হ্যাঁ,
ভোলাটিলিটি আপনি বেসিক্যালি, আমি আজকে জানি না কালকে কি হবে। হ্যাঁ, কালকে আমার উপরে কোন ট্যাক্স চলে আসবে, কালকে কোথায় পোর্টে আমার মাল আটকে যাবে, আমার প্লান্টে হয়তো ইলেকট্রিসিটি থাকবে না, কোন পলিসি কালকে চেঞ্জ হয়ে যাবে। সো এই ভোলাটিলিটির ভেতরেও যেটা দেখেন, রিগার্ডলেস অফ অল অফ দিস আনসার্টেনিটিস, কনস্ট্রেইনস যা বলেন, we have made progress as a nation. এটার পিছনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতি হিসাবে আমাদের একটা গুণ রেজিলিয়েন্স, যে যত বাধাবিঘ্ন আসুক না কেন, খাপ খাইয়ে নেওয়া, কোনো না কোনোভাবে হ্যাঁ আমরা একটা রাস্তা বের করতে পারি। তো দ্যাট ইজ দি বিগেস্ট স্ট্রেংথ আই উড সে। আমি কোভিডের কথায় যদি ফেরত আসি, যে কোভিডের সময় প্রথম 7-10 দিন কিন্তু উই ওয়ার ইন এ স্টেট অফ প্যানিক, কিন্তু তারপরে দেখেন আমরা কোপ করে নিই, ইট বিকেম লাইফ অ্যাজ ইউজুয়াল। এবং আমাদের মনে হয় গ্লোবালি আমরা ওয়ান অফ দ্য লিস্ট এফেক্টেড কান্ট্রিজ ইন টার্মস অফ ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ডিউরিং কোভিড। তো অপরচুনিটির ক্ষেত্রে যদি আমি বলি, দেখেন আমাদের সবচেয়ে বড় পটেনশিয়াল যেটা হচ্ছে যে আমাদের একটা ইয়াং পপুলেশন আছে, পপুলেশন ডিভিডেন্ডের ভেতর দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম থাকার সুবিধা হচ্ছে যে দে আর ওপেন টু নিউ আইডিয়াস, নিউ পার্সপেক্টিভস, দে আর উইলিং টু ট্রাই নিউ প্রোডাক্টস। সো এই সুযোগে আপনি দেখেন আমাদের দেশে আমি যেটা দেখেছি যে আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ লট অফ নিউ প্রোডাক্ট লঞ্চেস। সো যতগুলো প্রোডাক্ট আমরা মার্কেটে আমি লঞ্চ করেছি, অন্তত ট্রায়াল মানে প্রোডাক্টটা ভালো কি খারাপ, ট্রায়ালের জন্য কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, পিপল আর উইলিং টু ট্রাই নিউ প্রোডাক্টস। এরপরের ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টের যদি গুণমান ঠিক থাকে, তার জন্য রেলিভেন্ট হয়, এই মার্কেট কিন্তু অ্যাডাপ্ট করে যায়। সো এই যে একটা বড় পপুলেশন, 18 কোটির দেশে যদি আমি বলি যে 50% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার দ্য এজ অফ অর অ্যারাউন্ড 25 to 30। সো 9 কোটি। এবং আরেকটা জিনিস এখানে ইউনিক, সেটা হচ্ছে এই যে 9 কোটি বা 18 কোটির লোক, আমরা কিন্তু মোরলেস একটা হোমোজিনিয়াস পপুলেশন। কালচারালি বলেন, আমাদের ফুড হ্যাবিট বলেন, বা কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে র্যাডিক্যালি কিন্তু ডিফারেন্ট না। আপনি যদি পাশের দেশ, আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে যান, ইটস এ ডিফারেন্ট মার্কেট। আমি ওখানে কাজ করেছি, যেটা আপনার নর্থ ইন্ডিয়াতে ধরেন গুজরাটে চলে, সেটা বম্বেতে চলে না। হ্যাঁ, পাশাপাশি স্টেট, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, ফুড আলাদা, কিন্তু আমাদের কিন্তু এই। এবং আরেকটা হচ্ছে যে দিস ইজ কনসেন্ট্রেটেড ইন এ সাচ এ স্মল জিওগ্রাফি। আপনি পৃথিবীর খুব কম দেশেই এরকম 9-10 কোটি কনজিউমার এত ছোট একটা এরিয়ার ভিতরে পাবেন, যাদের রিচ করা খুব ইজি। এবং আমাদের সাপ্লাই চেইন যে লিঙ্কেজ, দ্যাট ইজ অলসো ভেরি নিয়ার বাই। আমাকে কিন্তু ধরেন কলকাতার থেকে গুজরাট ধরেন, আমি যদি আরেকটু ডিফিকাল্ট করে দিই, সে আগরতলায় পাঠাতে হবে, আমাকে কিন্তু অনেক রাস্তা ঘুরে ওখানে যেতে হয়। আপনি ঢাকার থেকে এনিওয়ার ইন বাংলাদেশ ইজ অ্যারাউন্ড 200 কিলোমিটার্স। তো এই যে অ্যাডভান্টেজগুলো আছে, এইটাকে কাজে লাগানোর জন্য আসলে আমাদের সামনে অনেক সুযোগ। 3টা সেক্টর আমি খুব ক্লিয়ারলি দেখতে পাই। একটা হচ্ছে স্বাস্থ্য খাত, একটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ খাত, আর একটা হচ্ছে আপনার এডুকেশন, শিক্ষা। এই 3টা সেক্টরে আসলে আপনি দেখেন আমাদের কলেজ লেভেলের পরে যাদের একটু সামর্থ্য আছে, ছেলেরা মানে বিদেশ চলে যাচ্ছে এবং দে আর নট কামিং ব্যাক। হ্যাঁ, চিকিৎসার জন্য আমাদের একটু কিছু কমপ্লিকেশন হলেই আমরা অন্যান্য দেশে চলে যাচ্ছি। হ্যাঁ, ফুডের ক্ষেত্রেও দেখেন, প্রসেস ফুডের ক্ষেত্রে এখনও কিন্তু আমরা আসলে, যেমন এই সিজনের কথাই যদি ধরেন, এই বছর ফুলকপি কেনার লোক ছিল না, টমেটোর সিজনে টমেটো কেনার লোক থাকে না, রাস্তায় পচে। হ্যাঁ, তো এই যে এগুলা কিন্তু আসলে উই নিড টু ডু দ্য ভ্যালু চেইন ইন্টিগ্রেশন। হেলথ সেক্টরের ক্ষেত্রে আমাদের উই নিড টু বিল্ড আওয়ার ওন ক্যাপাবিলিটিস। এত বড় একটা মার্কেট, এখানে যদি আমরা
রাইট লেভেল অফ সার্ভিস লোকালি দিতে পারি, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে হেলথ সেক্টরে বছরে প্রায় $3 বিলিয়ন মতো আমাদের দেশ থেকে খরচা হয়। দ্যাট রেভিনিউ ইজ দেয়ার ফর দ্য টেকিং, যে আমরা যদি লোকালি দিতে পারি মানুষ এই টাকা কেন বিদেশে খরচা করবে। সো এই সেক্টরগুলো নিয়ে আসলে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। এতদিন হয়নি বলে যে হবে না সেটা আমি বিশ্বাস করি না। ইট ইজ গোয়িং টু কাম, বাট ইটস এ কোয়েশ্চেন অফ ওয়েন। এবং সেই জায়গায় যেহেতু আপনি এসএমসি এন্টারপ্রাইজের দায়িত্বে আছেন এবং আপনি বলছিলেন যে ভার্সেটালিটিটা রয়েছে এবং উন্নত জীবনের কমিটমেন্ট, যে ফিলসফির কথা বলছেন, সামনের দিনগুলোতে বিশেষ করে আমরা একটু সামনের বলতে একটু লম্বা সময় যদি বলি 2030 সাল নাগাদ ধরুন, আমরা কিভাবে দেখতে পাবো আপনার প্রতিষ্ঠানকে? এখন কি আপনারা কোনো সেরকম ভিশনারি কোনো প্ল্যান করছেন কিনা মার্কেটকে নিয়ে, প্রোডাক্টকে নিয়ে? আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, যে রেভিনিউ স্ট্রিমে আমাদের যে এখন আমরা যেখানে আছি, আমাদের লক্ষ্য 2030-এর মধ্যে সেটাকে দ্বিগুণ করে ফেলা। আচ্ছা, আর প্রোডাক্ট লাইন বা অন্যান্য জায়গা থেকে এরিয়ার সেটা তো হতেই হবে, সেটা হতেই হবে। এখন এক্স্যাক্টলি কোন প্রোডাক্ট কখন আসবে সেটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, বিকজ আসলে মার্কেট ডায়নামিক্স, কনজিউমার প্রেফারেন্স, এখনকার কনটেক্সটে the product life cycle is getting shorter and shorter. So we are doing everything we can to basically understand consumer need, consumer-এর আসল চাহিদাটা কি, হ্যাঁ। এবং এসএমসির সাকসেসের একটা মূল আউটসে যে চালিকা শক্তি, আমি বলবো যে চাহিদাটাকে বোঝা এবং এই চাহিদাটাকে একটা সামঞ্জস্যপূর্ণ দামে বা অ্যাফোর্ডেবল করা, যে আসলে স্বাদ এবং সামর্থ্যের যে সমন্বয়। এই ক্ষেত্রে আই থিঙ্ক আমি তো অনেক কোম্পানিতেই কাজ করেছি, এসএমসি ইজ কোয়াইট ইউনিক। আর তার সাথে যোগ হচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট কেনেন বা একটা ব্র্যান্ডকে ট্রাস্ট করেন, কেন করেন? বিকজ আপনি জানেন যে আপনি যতবার এই প্রোডাক্টটা কিনবেন আপনি ইউ আর গেটিং কনসিস্টেন্ট কোয়ালিটি। সো এই ক্ষেত্রেও এসএমসি কিন্তু দ্যাট ইজ দি সিক্রেট, যে স্বাদ, সামর্থ্য এবং মান, এই তিনটাকে আপনি যদি ধরে রাখতে পারেন, দিস ইজ হোয়াট মেক্স আ ব্র্যান্ড সাকসেসফুল। এবং এসএমসির যে কোনো পণ্য ইজ এ টেস্টিমনি অফ দিস। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে কাস্টমার বিহেভিয়ার নিয়ে কথা বলছিলেন, কনজিউমার বিহেভিয়ার নিয়ে, বাংলাদেশে আপনি তো দীর্ঘ সময় ধরে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন এবং সব জায়গাতে আসলে মার্কেটিং অ্যান্ড সেলস, আমি যদি বড় দাগে বলি, সেখানে কাজ করেছেন। ওভার দ্য পিরিয়ড কি কোনো ধরনের পরিবর্তন দেখছেন যে বিহেভিয়ারের ভেতরে, কাস্টমারের বা কনজামশন ট্রেন্ডের ভেতরে এই ধরনের পরিবর্তন হয়েছে, যেটা হয়তো 10 বছর আগে ছিল না বা 20 বছর আগে ছিল না? মডার্ন ট্রেন্ডটা এরকম একটা, আপনি বলেছেন যে অ্যাকসেপ্টেন্স, দে ওয়ান্ট টু টেস্ট অ্যান্ড ট্রাই এভরিথিং নিউ। তো এর বাইরে কি নতুন কোনো ধরনের ট্রেন্ড আপনারা দেখছেন? আমি যদি বলি যে দেখেন, কোভিড পরবর্তী সময়ে ক্লাউড কিচেন, আমরা কি আজকের থেকে 3 বছর আগে কখনো চিন্তা করেছি যে মানে অনলাইনে খাবার অর্ডার করে বাসায় বসে খাবো? এভরিবডি ইজ ডুইং ইট। এই ধরনের যে ডিসরাপশনস, ভ্যালু চেইন ডিসরাপশন আরও আসবে। যেমন আমরা যদি ইফ ইউ গো ব্যাক লিটল, যে আমরা এক সময় একটা টেলিফোন লাইন বাসায় পাওয়ার জন্য কিনা করেছি, তারপরে কি হলো? এক লাফে আমরা কিন্তু মোবাইল ফোনে চলে গেলাম, আমার আর ওই ল্যান্ডলাইনের প্রয়োজনই নাই। হ্যাঁ, এক সময় আমরা টেলিফোন অপারেটরদের কাছে হস্টেজ ছিলাম, এখন উই আর ফ্রি। ইন্টারনেটে দেখেন, আমাদের প্রথমে আসলো সেই ডায়াল আপ ইন্টারনেট, সেখান থেকে কিন্তু আমরা এক লাফে ওয়্যারলেসে চলে গেল। সো আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এরপরে ওয়্যার্ড আসছে, ওয়্যার্ডের পরে আপনার টিভি লাইনের সাথে এসছে, এরপরে কিন্তু ওয়্যারলেস, আমরা একবারেই চলে গেছি। তো এই ধরনের ডিসরাপশন এখন দেখেন, আমরা স্টারলিংকের লেটেস্ট যেটা দেখছি যে স্টারলিংক এখানে হয়তো এই মোবাইল টাওয়ারই রেলিভেন্ট হয়ে যাবে। সো এই ধরনের আসলে টেকনোলজি ডিসরাপশনস হতেই থাকবে
এবং যেহেতু যেটা বলছিলাম যে আমাদের ইয়াং পপুলেশন, আমরা উই আর ওপেন টু নিউ আইডিয়াস, উইলিং টু ট্রাই নিউ থিংস। সো আপনি যেহেতু প্রসঙ্গটা এনেছেন, এটা খুবই প্রাসঙ্গিক হবে যে এই যে ইয়াং পপুলেশন বলছেন, আপনি নিজেও বলেছেন তাদের একটা অংশ কিন্তু নানা কারণে, যৌক্তিক কারণ হতে পারে, তারা দেশের বাইরে চলে যায়, ফিরে আসে না। আবার অনেকেই কিন্তু দেশেই তাদের পেশা গড়তে চায়, ক্যারিয়ার গড়তে চায়। তো যত কিছুই পরিবর্তন হোক, কিছু বেসিক মার্কেটের তো কিছু বেসিক ডাইনামিক্স থাকে, যেগুলো আসলে ভালো করে রপ্ত করলে, নিজের দক্ষতা তৈরি করলে মার্কেটে টিকে থাকা যায়, ক্যারিয়ার ডেভেলপ করা যায়। যারা নতুন, এখনও পেশা শুরু করেনি বা মাত্র শুরু করেছে, তাদেরকে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি কয়েকটা খুব আমি বলবো যে ইফেক্টিভ টিপস যদি শেয়ার করতে বলা হয়, কোন কোন বিষয়গুলো আপনি বলবেন? প্রথমত আমি যেটা বলবো যে আপনাকে আসলে অন্তত আমি আমার পার্সপেক্টিভটা থেকে বলি যে আজকের দুনিয়াতে এখন আপনি যদি কিছু জানতে শিখতে চান, অনলি রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা হচ্ছে আপনার ইচ্ছা। আমি এখন এনিথিং আই ওয়ান্ট টু নো, বেসিক আইডিয়া পাওয়া ইজ ফিউ ক্লিকস অ্যাওয়ে, রাইট? সো যারা এখন ক্যারিয়ার গড়তে চান দেশে বিদেশে, আপনি যেখানেই থাকেন না কেন, প্রথম শর্তই হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করতে হবে। যে আপনি আজকে স্কিল যেটা আছে, সেই স্কিল কিন্তু কালকে ইররিলেভেন্ট হয়ে যাবে। আমি এই বয়সে প্রতিনিয়ত কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা করি। হ্যাঁ, সো এই জিনিসটা যে আপনাকে আসলে প্রথম জিনিস হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট, যেটা আপনাকে কনসিয়াসলি ড্রাইভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ইউ নিড টু ডিসাইড যে আপনি কি চান। হ্যাঁ, আপনি যদি সাফল্য চান, সাফল্যের পেছনে দৌড়ালে সাফল্য আপনাকে ধরা দেবে না। সাফল্য পেতে হলে আসলে আপনাকে, দ্য ফিলোসফি আই প্র্যাকটিস ইজ ইফ ইউ সার্ভ সামওয়ান, হ্যাঁ, আপনি উইথ ইয়োর ইন্টিগ্রিটি সঠিক কাজটা সবসময় আপনার সাধ্যমতো বা সেরা এফোর্টটা দেন, ইভেনচুয়ালি সাকসেস উইল কাম। কিন্তু ওই যে আমি কিন্তু কখনো পজিশনের পেছনে দৌড়াইনি। হ্যাঁ, আমার যেখানেই আমি কাজ করেছি, আমি চেষ্টা করেছি যে আমার সেরা বা আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওটাকে মানে সার্ভিসটা দেয়া, যে আমি হোয়াট আই এম সাপোজ টু ডু, সেটা যেন আমি আমার যতখানি রিসোর্স আমার কাছে আছে সেটা নিয়ে হোয়াট বেস্ট আই ক্যান ডু, আমার হাতে কি আছে সেটা নিয়ে আমি কি করতে পারি, আমার কি নাই সেটা নিয়ে চিন্তা করে আসলে। হ্যাঁ, সো এই ধরনের এই মাইন্ডসেটটা যদি আমাদের থাকে, এটা আমাদের ইয়াং জেনারেশন বলেন, রিগার্ডলেস অফ এজ, ইট ওয়ার্কস। সো দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যে আপনি এই আরেকটা দায়িত্ব যেটা আমার মনে করি, সেটা হচ্ছে যে আসলে ইয়াং যারা আমাদের পপুলেশন বা আমাদের নেক্সট জেনারেশন যারা বিদেশ চলে যাচ্ছেন, এদেরকে আসলে কোনো রেস্ট্রিকশন দিয়ে আমরা আটকে রাখতে পারবো না। এদেরকে রাখার বা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের, যারা আমরা নেতৃত্বে আছি। আমাদের জন্য সুযোগ তৈরি করতে হবে, তাদের জন্য অ্যাট্রাকটিভ অপরচুনিটি তৈরি করতে হবে, যেটা তাদেরকে আসলে গ্রোথ দিবে, প্রসপারিটি দেবে। ইটস এ ন্যাচারাল কনসিকুয়েন্স, মানুষ এখানেই আসবে। আপনি 91-এর যদি আমি ইন্ডিয়ার রেফারেন্সে চিন্তা করি, যে ইন্ডিয়া যখন বিকেম এন ওপেন ইকোনমি, ইন্ডিয়া ক্রিয়েটেড এনাফ অপরচুনিটিস ফর এভরিওয়ান। দেখেন, ইন্ডিয়াতে এফডিআই আসলো, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ আসলো, তার সাথে সাথে কিন্তু প্রফেশনালরাও, এনআরআইরা ফেরত আসলো, এবং একটা দেয়ার ইজ এ কালচারাল মানে কর্পোরেট ওয়ার্ল্ডে, আমি তো ওখানেও কাজ করেছি, এখানেও কাজ করছি। আমি যেটা দেখেছি যে আমাদের দেশের ইয়াং যারা ধরেন গ্র্যাজুয়েটস, তার সাথে একজন ইন্ডিয়ান ইয়াং গ্র্যাজুয়েটের কিন্তু আসলে দের ইজ নট মাচ অফ আ ডিফারেন্স। দ্য ডিফারেন্স হচ্ছে এক্সপোজার লেভেলে, যে গ্রুম আপ, যে ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন একটা প্রসেস সিস্টেমের ভিতর দিয়ে একজনকে গ্রুম আপ করা হয়, হি অর শি লার্নস দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড, যেটা আমাদের এখানে কিছু সীমিত কোম্পানিতে আপনি পাবেন।
তার মানে সেরকম অনেকগুলো অপরচুনিটি আসলে তাদের জন্য এখনো তো হয়নি স্কোপগুলো। তো পলিসি লেভেলে আমার যেটা আর্জি থাকবে, যারা পলিসি লেভেলে, আমি তো পলিসি মেকার না, বাট যারা পলিসি মেকার, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশের যদি সার্বিক মান উন্নয়ন করতে হয় টু ফর দি কি বলে ইয়াং ওয়ার্কফোর্স, আমাদেরকে আসলে বিদেশি কোম্পানিগুলোকে, বিদেশি বিনিয়োগগুলোকে বাংলাদেশে আনতে হবে। অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাট্রাক্ট করতে হলে ইজ অফ ডুইং বিজনেস, যে আমাদের দেশে হংকংয়ে নাকি আপনার 8 ঘন্টার ভিতরে ফ্রম এ টু, মানে আপনি ঢোকার থেকে শুরু করে উইদিন এ ওয়ার্কিং ডে ইউ আর ডান উইথ অল ইউর ফর্মালিটিস। সো এই ধরনের পরিবেশ বা ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তৈরি করতে পারি, মার্কেট ইজ দেয়ার, পপুলেশন ইজ দেয়ার। শুধু এই যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, হ্যাঁ, এই যে হেনস্থা হওয়া, এইটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আপনি বাংলাদেশ উইল বি এ মাচ মাচ প্রসপারাস কান্ট্রি। না, ডেফিনেটলি আমরা সেটা প্রত্যাশা করি এবং সেই স্বপ্ন আমরা দেখি। বিশেষ করে তরুণদের হাত ধরে নিশ্চয়ই সেরকম একটা বাংলাদেশ আমরা সাজাবো। অনেক ধন্যবাদ জনাব সাইফ নাসির আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার করে আপনার নিজের জীবন এবং পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্মাণ করবে তাদের জন্য কথাগুলো তুলে ধরার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফ নাসিরের সাথে। তার আলোচনায় উঠে এসেছে বিশেষত কর্পোরেট জীবনের নানা বাঁকের কথা, পাশাপাশি তরুণরা যারা রয়েছেন, যারা এই প্রফেশনে আসতে চান এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য সম্ভাবনার জায়গাগুলো, চ্যালেঞ্জের জায়গাগুলো এবং সেখানে নীতি নির্ধারকদের আসলে যে সহায়ক পরিবেশ তৈরি করার দায়িত্ব রয়েছে সেটিও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা প্রত্যাশা রাখি নিশ্চয়ই সামনের বাংলাদেশের অর্থনীতি যদি তরুণদের হাত ধরে এগুতে হয়, এই বিষয়গুলো নীতি নির্ধারকরা মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের ব্রিজ ট্রেন্ডসে আমাদের সাথে।